সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসের সবাইকে। আবারও চলে আসছি আপনাদের সামনে। আমি বলেছিলাম যে সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস নিব আমি। আজকে আবারও চলে আসছি। সবাই কেমন আছেন আমাকে একটু জানাবেন, আর আমাকে শোনা যায় কিনা একটু বলেন। হ্যাঁ, অনেকে সালাম দিয়েছেন, অনেকেই সালাম দিয়েছেন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। মৃত্তিকা মির্জা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এরপর ফারজানা আক্তার তৃষা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, গুড। ওকে। হ্যাঁ, রুকুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিতা পুতুল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই। ফাতেমা সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। ফারজান আক্তার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা। নুরুল আফসার আল মামুন, ওয়ালাইকুম আসসালাম। সেতু সরকার চলে আসছে। আনিকা আদিবা, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, পলি খাতুন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লিমন হাসান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে শোনা যায় কিনা একটু বলেন তো সবাই। আমাকে শোনা যায় কিনা একটু কাইন্ডলি বলেন তো ভাই। আমাকে শোনা যায় কিনা কাইন্ডলি একটু বলেন। শোনা যায় তো না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি, কেমন? আজকে আমরা ক্লাস শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন দেখেন, বিশ্বের প্রথম রেলগাড়ি চালু হয়, দেখেন বিশ্বের প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে? দ্রুত আনসার করেন। বিশ্বের প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে? দ্রুত আনসার করেন, দ্রুত দ্রুত আনসার করেন। বিশ্বের প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে? দ্রুত আনসার করবেন। ঠিক আছে, দ্রুত আনসার করবেন সবাই, দ্রুত আনসার করবেন সবাই। আশা করি সবাই দ্রুত আনসার করবেন। হ্যাঁ, সঞ্জু তালুকদার, ওয়ালাইকুম আসসালাম। হাসি মতো, নমস্কার ভাই। হ্যাঁ, ঠিক আছে। রোনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। হুম। রকি ইয়াসমিন, শাহাদত রাকিব, লাউড অ্যান্ড সাউন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ রেজান আলী। না স্যার, শোনা যায় না। খুরশেদ স্যার। আচ্ছা, গুড। হালিমা শিমু, নাজমিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে। হালিমা শিমু, ওয়ালাইকুম আসসালাম ভাই। দেখেন, দ্রুত আনসার করেন। বিশ্বের প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে? বিশ্বের প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে? দ্রুত আনসার করেন। শফিক তো নেই, তো চলে আসছে কাজী সামিয়া, শামিমা। ওকে। হ্যাঁ, রুনা আক্তার, 1853। ধন্যবাদ। দ্রুত আনসার করেন। শাহাদত রাকিব, 1853।
আচ্ছা, খোরশেদ স্যার 1854 নাকি স্যার? হ্যাঁ, আশির মতো 1825। সেতু সরকার ধন্যবাদ, সিরাজুম মনিরা ধন্যবাদ, সানজিদা পুতুল 1825 ধন্যবাদ। ওকে, দেখেন অনেকে অ্যান্সার করেছেন। হ্যাঁ, সিনথিয়া ইসলাম সুরভি একের গ, শফিক তুইন 1853, হাসি মধু। ওকে, ঠিক আছে। হ্যাঁ, 1825। দেখেন সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ। সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ। 1825 সালে ব্রিটেনে, ব্রিটেন মানে যুক্তরাজ্যে সর্বপ্রথম হচ্ছে রেলপথ বা রেল লাইন চালু হয়। ঠিক আছে, এই যুক্তরাজ্যে 1825 সালে প্রথম রেলপথ চালু হয়। এরপর অনেকে অ্যান্সার করেছেন হচ্ছে 1853। বলা হয় ভারতবর্ষে, ভারতবর্ষে প্রথম রেলপথ চালু হয় 1853 সালে। এরপর আমরা যদি বলি বাংলায়, বাংলায় রেলপথ মানে কলকাতা রেলপথ চালু হয় 1854 সালে। বাংলায়, এটা হচ্ছে কলকাতা বোঝানো হচ্ছে। ঠিক আছে, বাংলায় বলতে কি বোঝানো হচ্ছে? কলকাতা বোঝানো হচ্ছে। হ্যাঁ, কলকাতা, এই কলকাতা শহরে চালু হয় হচ্ছে 1854 সালে। ঠিক আছে, আর আমরা যদি বলি বাংলাদেশে, বাংলাদেশে তাহলে রেলপথ চালু হয়েছে 1862 সালে, চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগদী পর্যন্ত। তাহলে আমার প্রশ্ন ছিল বিশ্বের প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে? 1825 সালে ব্রিটেনে। 1825 সালে ব্রিটেনে। এরপর ভারতবর্ষে রেলপথ চালু হয় কত সালে? 1853 সালে, লর্ড ডাল হৌসির শাসনামলে। লর্ড ডাল হৌসির শাসনামলে। এরপরে বাংলায় অর্থাৎ কলকাতা শহরে রেলপথ চালু হয় 1854 সালে। আর আমাদের বাংলাদেশে রেলপথ চালু হয়েছে 1862 সালে। এটা হচ্ছে দর্শনা থেকে, চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগদী পর্যন্ত, কুষ্টিয়ার জগদী পর্যন্ত। ঠিক আছে, বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? বলেন তো। খুরশেদ স্যার হয় নাই, গ হয় নাই। খুরশেদ স্যার হয় নাই, শুরুতেই কট। হ্যাঁ, ভুল থেকে ভালো কিছু যদি হয় তাহলে ভুলই ভালো। ঠিক আছে, ওকে, তাহলে দেখেন তো। হ্যাঁ, তাহলে দেখেন, লাবণী খাতুন ওয়ালাইকুম আসসালাম। দেখেন তাহলে বোঝা গেছে বিশ্বের প্রথম রেলপথ চালু হয় ব্রিটেনে 1825 সালে। এরপর, এরপর বলা হচ্ছে ভারতবর্ষের রেলপথ চালু হয় 1853 সালে লর্ড ডাল হৌসির শাসনামলে। এরপর বাংলায় বলতে কলকাতায় 1854 সালে। আর আমাদের বাংলাদেশের রেলপথ চালু হয় কিন্তু হচ্ছে 1862 সালে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, থ্যাংক ইউ শাহাদত রাকিব, রেজওয়ান আলী। ওকে, রিদা, হ্যাঁ ঠিক আছে। রিমা খাতুন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্লাসটা আমরা শেয়ার দিব, আমি বলে রাখছি ক্লাসটা শেয়ার দিব। যার যে জায়গা থেকে পারি আমরা ক্লাসটা অবশ্যই অবশ্যই কিন্তু আমরা শেয়ার করব। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, হ্যাঁ। আচ্ছা, সাদিয়া ফ্রিন ববি, ভালো আছি ভাই, অনেকদিন পর আপনাকে দেখলাম। আপনার জিকে ব্যাচের স্টুডেন্ট ছিলাম অ্যাডমিশনের সময়। হ্যাঁ, 2019 সালে। ববি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়ছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ববি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মনিরা মৌ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্ন। বাংলাদেশের প্রথম ডাক টিকেটের ডিজাইনার কে? বাংলাদেশের প্রথম ডাক টিকেটের ডিজাইনার কে? বাংলাদেশের প্রথম ডাক টিকেটের ডিজাইনার কে? দেখেন, প্রথম ডাক টিকেটের ডিজাইনার কে? বাংলাদেশের প্রথম ডাক টিকেটের ডিজাইনার কে? ঠিক আছে, বাংলাদেশের উম্মে সালমা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দ্রুত আনসার করেন। বাংলাদেশের প্রথম ডাক টিকেটের ডিজাইনার কে? বাংলাদেশের প্রথম ডাক টিকেটের ডিজাইনার কে? ঠিক আছে, বোঝা গেছে? বাংলাদেশের প্রথম ডাক টিকেটের ডিজাইনার কে? দ্রুত আনসার করেন, দ্রুত। বাংলাদেশের প্রথম ডাক টিকেটের ডিজাইনার কে? দ্রুত আনসার করবেন। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের প্রথম ডাক টিকেটের ডিজাইনার কে? আচ্ছা, বিএসএস আলামিন, কামরুল হাসান, থ্যাংক ইউ। জাকিয়া সুলতানা বগুড়া থেকে, থ্যাংক ইউ। আচ্ছা, দুয়ের গ, দুয়ের গ আরশাদ হোসেন, ঠিক আছে। হাসি মধু বিমান, ইশরাত ইভা গ গ। আচ্ছা, মৃত্তিকা মির্জা, বিমান মল্লিক, নদী আক্তার ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। হ্যাঁ, সানজিদা পুতুল, বিমান মল্লিক। হ্যাঁ, লেমন হাসান, দুয়ের গ। আচ্ছা, এরপর সিনথা ইসলাম সুরভি, দুয়ের গ। রোকেয়া ইয়াসমিন, বিমান মল্লিক। হ্যাঁ, জাকিয়া ক। বিপি চিতনিশ। আচ্ছা, ওকে, শাহাদত রাকিব, বিমান মল্লিক। আমজাদ লুৎফা ওয়ালাইকুম আসসালাম। সাব্বির আহমেদ ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ওকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখেন বলা হচ্ছে
অ্যান্সার হবে হচ্ছে 2 এর হচ্ছে গ। অ্যান্সার হবে 2 এর গ। বাংলাদেশের প্রথম যে ডাক টিকিট, এই ডাক টিকিট প্রকাশিত হয়েছে 29শে জুলাই 1971 সালে। এটা প্রকাশ করেছিল মুজিবনগর সরকার। এটা প্রকাশ করেছিল মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার। দেখেন, এই 29শে জুলাই 1971 সালে বাংলাদেশের প্রথম ডাক টিকিট প্রকাশিত হয়। ওই ডাক টিকিট যে প্রকাশ করেছিল যে সরকার, মুজিবনগর সরকার, অর্থাৎ বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। এটা প্রকাশ করা হতো কলকাতা ও লন্ডন থেকে। ঠিক আছে, এটা কলকাতা ও লন্ডন থেকে বাংলাদেশের প্রথম ডাক টিকিট প্রকাশ করা হতো। ঠিক আছে, বাংলাদেশের প্রথম ডাক টিকিট প্রকাশ করা হয় হচ্ছে কলকাতা ও লন্ডন থেকে, অর্থাৎ মুজিবনগর সরকার এই ডাক টিকিট প্রকাশ করেছিল লন্ডন ও কলকাতা থেকে 29শে জুলাই 1971 সালে। এই 29শে জুলাই বাংলাদেশের হচ্ছে ডাক দিবস। এই 29শে জুলাই হচ্ছে বাংলাদেশের ডাক দিবস। তো বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনার ছিলেন হচ্ছে এই বিমান মল্লিক। বিমান মল্লিক। কিন্তু অনেকে অ্যান্সার করেছেন হচ্ছে 2 এর ক, আবার অনেকে অ্যান্সার করেছেন খ। অ্যাকচুয়ালি এই দুইটা অ্যান্সার সঠিক নয়, কারণ কামরুল হাসান তিনি বাংলাদেশের পটুয়া শিল্পী। ঠিক আছে, আচ্ছা, বিপি চিটনিস। আবার দেখেন, এইখান থেকে আরেকটা প্রশ্ন হয়, বাংলাদেশের প্রথম ডাক টিকিট প্রকাশ করলো কিন্তু হচ্ছে কে? মুজিবনগর সরকার, যার ডিজাইনার ছিল বিমান মল্লিক। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম যে ডাক টিকিট প্রকাশিত হয়, ঠিক আছে, যদি প্রশ্নটা এমন হয় স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম ডাক টিকিট প্রকাশ করে, ওই ডাক টিকিটটার ডিজাইনার ছিলেন হচ্ছে বিপি চিটনিস। ওই ডাক টিকিটটার ডিজাইনারকে বিপি চিটনিস। প্রশ্ন কিন্তু দুইটা, যে বাংলাদেশের প্রথম ডাক টিকিটের ডিজাইনারকে বিমান মল্লিক, কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম যে ডাক টিকিট প্রকাশ করা হয়, ওই ডাক টিকিটের ডিজাইনার কিন্তু হচ্ছে বিপি চিটনিস। ঠিক আছে, বিপি চিটনিস। ঠিক আছে, বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? আমরা ক্লাসটা শেয়ার দিব ভাই, কেমন? আমরা ক্লাসটা শেয়ার দিব। ঠিক আছে, আমরা ক্লাসটা শেয়ার দিব। ঠিক আছে, আমরা ক্লাসটা শেয়ার দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা ক্লাসটা শেয়ার দিব। ঠিক আছে, ওকে ওকে। এরপর 3 নম্বর প্রশ্ন দেখেন, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী আরব রাষ্ট্র কোনটি? দেখেন, বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী আরব রাষ্ট্র কোনটি? বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী আরব রাষ্ট্র কোনটি? দ্রুত আনসার করবেন, দ্রুত আনসার করবেন। ঠিক আছে, দ্রুত আনসার করবেন। ঠিক আছে, শেফালি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ, মৃত্তিকা মির্জা ধন্যবাদ, শাহাদত রাকিব, রেজওয়ান আলী, ঠিক আছে, হালিমা শিম ও নদী আক্তার, মিনহাজ, মৃত্তিকা মির্জা, সেতু সরকার, উম্মে সালমা, হ্যাঁ ঠিক আছে, আমজাদ লুৎফা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, কাজী শামিমা, ওকে ঠিক আছে, ওকে। দ্রুত আনসার করেন, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী আরব রাষ্ট্র কোনটি? বা সর্বপ্রথম কোন আরব দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? সর্বপ্রথম কোন আরব দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে? প্রত্যেকটা প্রশ্ন করেছি গঠনমূলক প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু 4টা করে হচ্ছে সলভ দিব, 4টা করে আরো প্রশ্ন তৈরি করে দিব। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, 3-এর সঠিক অ্যান্সার অনেকেই করেছেন, আবার অনেকেই করতে পারেননি। সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ। 3-এর সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ। এই ইরাক প্রথম দেশ, অর্থাৎ মধ্যপ্রাচ্যের প্রথম দেশ বা আরব রাষ্ট্র। দেখেন, আমি আরব রাষ্ট্র কেন বলছি, দেখেন, এই যে আরব রাষ্ট্র আমি কেন বলছি, আপনারা জানেন 1945 সালে আরব লীগ নামে একটা সংগঠন গড়ে ওঠে। 1945 সালে আরব লীগ নামে একটা সংগঠন গড়ে ওঠে। প্রতিষ্ঠাকালীন আরব লীগের সদস্য দেশ ছিল হচ্ছে 60টি। সদস্য দেশ ছিল হচ্ছে কয়টি? 60টি। কিন্তু আরব লীগের বর্তমান সদস্য দেশ হচ্ছে 22টি। বর্তমান সদস্য দেশ হচ্ছে 22টি, যার সদর দপ্তর যে কায়রো, মিশর। আরব লীগের সদর দপ্তর কায়রো, মিশর। ঠিক আছে, এখন দেখেন, এই যে আরব লীগ গঠন করা হয়েছিল, এই আরব লীগের সদস্য দেশ কারা? মুসলিম দেশ। দেখেন, সত্য দেখেন, মুসলিম দেশ ও রাষ্ট্রভাষা হচ্ছে আরবি। রাষ্ট্রভাষা আরবি। ওই দেশগুলো শুধুমাত্র এই আরব লীগের সদস্য পদ লাভ করতে পারবেন। তো শুরুতে যে দেশ আছে ইরান, এটাও মধ্যপ্রাচ্যের দেশ। এই ইরানের ভাষা হচ্ছে ফার্সি। যার কারণে এটা তো অ্যান্সার হবে না। দ্বিতীয় দেশ বলছি ইরাক। দ্বিতীয় দেশ কি বলছি? ইরাক বলছি। ঠিক আছে,
এই ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে 8 জুলাই 1972 সালে। 8 জুলাই 1972 সালে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে বা প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এই ইরাক 8 জুলাই 1972 সালে। ঠিক আছে, ইরাক ইরাক আরব লীগের একটা সদস্য দেশ। এরপরে দেখেন নিচের যে গ নাম্বার প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা আবার খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? বলা হয় প্রথম ইউরোপিয়ান দেশ, প্রথম ইউরোপিয়ান দেশ, প্রথম ইউরোপিয়ান দেশ বা প্রথম সমাজতান্ত্রিক দেশ বা প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কে? পূর্ব জার্মানি। পূর্ব জার্মানি। ঠিক আছে, এই পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে 11 জানুয়ারি 1972 সালে। 11 জানুয়ারি 1972 সালে প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে বা প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে? দেখেন প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে বা প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করা হচ্ছে এই পূর্ব জার্মানি, পূর্ব জার্মানি। এরপর দেখেন ঘ নাম্বার অপশনটা আরো ইম্পর্টেন্ট। কেন? বলা হয় প্রথম আফ্রিকান দেশ, প্রথম আফ্রিকান দেশ, প্রথম আফ্রিকান বা প্রথম মুসলিম দেশ হিসেবে, প্রথম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। প্রথম মুসলিম দেশ হিসেবে বা প্রথম আফ্রিকান দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কিন্তু হচ্ছে এই সেনেগাল, এই সেনেগাল। ঠিক আছে, বলা হয় 1 ফেব্রুয়ারি 1972 সালে, 1 ফেব্রুয়ারি 1972 সালে এই সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। সেনেগাল, ঠিক আছে, সেনেগাল, সেনেগাল মুসলিম দেশ এবং আফ্রিকান দেশ। বলা হয় সেনেগাল মুসলিম দেশ এবং আফ্রিকান দেশ হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে 1 ফেব্রুয়ারি 1972 সালে। আর পূর্ব জার্মানি প্রথম ইউরোপিয়ান দেশ, পূর্ব জার্মানি হচ্ছে প্রথম ইউরোপিয়ান দেশ, প্রথম ইউরোপিয়ান দেশ এবং প্রথম সমাজতান্ত্রিক দেশ। আর ইরাক হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ বা আরব দেশগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল কিন্তু হচ্ছে এই ইরাক। বুঝতে পেরেছেন সবাই? ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ। না, রিমা খাতুন অনারব মুসলিম দেশ না। অনারব, প্রথম যদি অনারব মুসলিম দেশ বলি তাহলে হবে মালয়েশিয়া। যদি আমরা বলি প্রথম অনারব মুসলিম দেশ, অনারব মুসলিম দেশ, প্রথম অনারব মুসলিম দেশ, সেটা হবে হচ্ছে, সেটা হচ্ছে মালয়েশিয়া, মালয়েশিয়া, মালয়েশিয়া। ঠিক আছে, প্রথম অনারব মুসলিম দেশ যদি হয় তাহলে বলা হবে কি? মালয়েশিয়া বলা হবে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, বোঝা গেছে তো? না বলেন তো, বোঝা গেছে না? এই পর্যন্ত, এই পর্যন্ত বোঝা গেছে না? আমার একটা মানে রিকোয়েস্ট থাকবে যে আমি যে রেগুলার যে ক্লাসগুলো নিব, মানে সপ্তাহে 2 দিন ক্লাস নিব, লাইভ ক্লাসগুলো, আমার এই ক্লাসগুলো সবাই করবেন, আমার এই ক্লাসগুলো সবাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কোনো কনফিউজ থাকবে না, আর আমি আপনাদের কোনো কনফিউজ রাখবো না। সাধারণ জ্ঞানে যে বেসিকটা, এই বেসিকটা আপনাদের আমি ক্লিয়ার করা দেবো, এতটুকু বলতে পারি, এতটুকু আমি ক্লিয়ারলি বলতে পারি যে সাধারণ জ্ঞানে যে বেসিকটা আছে, এই বেসিকটা আপনার এতটাই স্ট্রং করে দিব যে কোনো পরীক্ষায় 80% সাধারণ জ্ঞানের অ্যান্সার করতে পারবেন, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি রেগুলার ক্লাসগুলো করে থাকেন, যদি রেগুলার ক্লাসগুলো করে থাকেন তাহলে 80% অ্যান্সার সাধারণ জ্ঞানে করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সুলতানা রাজিয়া, হ্যাঁ ঠিক আছে, ওকে, ঠিক আছে, হ্যাঁ। এরপর এরপর দেখেন 4 নম্বর প্রশ্ন, সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে, আনসার করেন দ্রুত। সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে, সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে, দেখেন দ্রুত আনসার করেন। ঠিক আছে, হ্যাঁ সুলতানা রাজা, সমস্যা নাই ভাই, মন ফুডিং। হুম, ওকে, ওকে, হ্যাঁ ঠিক আছে রেজওয়ান আলী, হ্যাঁ আনসার 4 নম্বর কোশ্চেনের আনসার করেন। ঠিক আছে, হ্যাঁ অনারব মুসলিম দেশ শাহাদত রাকিব, থ্যাংক ইউ, এই তো সুন্দর। হ্যাঁ, সবাই গঠনমূলক কমেন্টস করবেন এবং চিন্তা ভাবনা করে কমেন্টস করবেন। ঠিক আছে, গঠনমূলক কমেন্টস করবেন, যেন আমি বলার পর আমি যে কথাগুলো বলছি ওই কথাগুলো বারবার লেখেন, কমেন্টস বক্সে লেখেন, আর শুনেন আর লেখেন, মনোযোগ দিয়ে শুনেন আর লেখেন। ঠিক আছে, তাহলে এইখানেই পড়াগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখেন আনসার করেন 4 নম্বরে, সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে কি? ঠিক আছে, সংবিধান বা শাসনতন্ত্র কি? দ্রুত আনসার করেন। ঠিক আছে, 4 এর খ, 4 এর খ। আচ্ছা, কে বলেছেন 4 এর খ?
হ্যাঁ, রবিন আহমেদ 4 খ, আনিসুর রহমান মির্জা 4 খ, সানজিদা পুতুল মৌলিক আইন, হালিমা শিমু ঘ বিশেষ আইন, হ্যাঁ নাসরিন কবির ভালো আছি ভাই, হ্যাঁ মৌলিক আইন নদী আক্তার, রহিম আলী খ, আয়েশা সিদ্দিকা খ, সাব্বির আহমেদ খ। ওকে, হ্যাঁ ঠিক আছে। দেখেন বলা হচ্ছে সঠিক অ্যান্সার হবে 4 হচ্ছে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ, মৌলিক আইন। সংবিধান হচ্ছে রাষ্ট্রের মৌলিক ও সর্বোচ্চ আইন। সর্বোচ্চ আইন, মৌলিক ও সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ও মৌলিক আইন, ঠিক আছে। সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ও মৌলিক আইন, ঠিক আছে। জরুরি আইন না, বিশেষ আইন না, বা রাষ্ট্রের সাধারণ আইনও না, এটা হচ্ছে মৌলিক আইন, যেটা মেনে চলতে সবাই বাধ্য থাকে, এবং সর্বোচ্চ আইন যেটা মেনে চলতে সবাই বাধ্য থাকে, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। দেখেন তো সবাই বুঝতে পেরেছেন? এই দেখেন তো বুঝতে পেরেছেন? একটু দেখেন। হ্যাঁ, সিনথিয়া আলম সুরভি, ইসলাম সুরভি, বিউটি আক্তার, হ্যাঁ রহিম আলী, ওকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখেন তো বোঝা গেছে কিনা, দেখেন তো, দেখেন এই পর্যন্ত বোঝা গেছে তাহলে? হ্যাঁ সানজিদা পুতুল ঠিক আছে। হ্যাঁ ক্লাসটি আমরা শেয়ার দিব। হ্যাঁ কেয়ার সুজন থ্যাংক ইউ, মৌলিক আইন, ঠিক আছে, ঠিক আছে। বর্ষা রহমান থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, নেক্সট আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে, সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারককে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু মনোযোগ দিয়ে অ্যান্সার করেন, ঠিক আছে, এইটা একটু মনোযোগ দিয়ে অ্যান্সার করেন। সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারককে, সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারককে দ্রুত আনসার করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আনসার করেন, দ্রুত আনসার করেন। আচ্ছা, বিউটি আক্তার, মন ফোডিং ক্লিয়ার, হ্যাঁ শফিক তহিন থ্যাংক ইউ, হ্যাঁ সুলতানা রাজিয়া গ, আকলিমা সরকার গ, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ অসীম ঠিক আছে, মিনহাজ গ, সানজিদা পুতুল সুপ্রিম কোর্ট, এই তো সুন্দর সুন্দর উন্নতি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওকে সেতু সরকার সুপ্রিম কোর্ট, রহিম আলী, রিদা হুসাইন, হ্যাঁ আকলিমা সরকার সুপ্রিম কোর্ট, শিউলি আক্তার সুপ্রিম কোর্ট, ওকে ওকে থ্যাংক ইউ। এই তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সঠিক অ্যান্সার করেছেন সবাই হচ্ছে গ। বলা হয় বাংলাদেশের, বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক বলা হয় সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে কি? সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের 2টি ডিভিশন রয়েছে বা ভাগ রয়েছে, 2টি ডিভিশন, ডিভিশন বা ভাগ রয়েছে, 2টি ডিভিশন বা ভাগ রয়েছে। এক হাইকোর্ট বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, ঠিক আছে, আর একটা হচ্ছে আপিল বিভাগ, আর একটা হচ্ছে আপিল বিভাগ। দেখেন সুপ্রিম কোর্টের 2টা ডিভিশন বা ভাগ রয়েছে, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ আর একটা হচ্ছে আপিল বিভাগ। কয়দিন আগে আপনাদের জন্য হাইকোর্ট একটা সুখবর দেয় নাই যে ছেলেরা দ্বিতীয় বিয়ে করতে পারবেন, দ্বিতীয় বিয়ে করতে পারবেন, ঠিক আছে, দ্বিতীয় বিয়ে করতে পারবেন। একটু একটা কি করেছে, এই যে ছেলেরা যে দ্বিতীয় বিয়ে করতে পারবেন এইটা নিয়ে হাইকোর্ট একটা রায় দিল না। তাহলে দেখেন হাইকোর্টের থেকে বড় কোর্ট কি? সুপ্রিম কোর্ট না, যেটা বাংলাদেশের সর্বোচ্চ আদালত। ওইটারই আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ। আচ্ছা এইখানে যারা বিবাহিত আছেন তারা একটু হাত তুলেন তো, যারা বিবাহিত আছেন তারা একটু হাত তুলেন তো, দ্রুত হাত তুলেন, কারা আছেন এখানে? হ্যাঁ সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বাংলাদেশের আলপনা, হ্যাঁ ঠিক আছে, শিউলি, শাহাদত, রহিম আলী, ওকে, তাসফিয়া নওয়াজ, সাবা, হ্যাঁ 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 ছেলেদের, হ্যাঁ ছেলেদের নাম বলছি, তার আগে বলেন এখানে বিবাহিত কারা আছেন, ঠিক আছে, মানে ছেলেরা বলবেন, ছেলেরা বলবেন যে এখানে বিবাহিত কারা আছেন, শুধু ছেলেরা, শুধু ছেলেরা। অসীম বিয়ে করি নাই, আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ সিনথিয়া ইসলাম সুরভি, আচ্ছা মেয়েদের মধ্যে বিবাহিত কারা আছেন একটু বলেন তো, দ্রুত বলেন, দ্রুত বলেন, আরে বাবা তাড়াতাড়ি বলেন। হ্যাঁ কাজী শামিমা খ, খ, সানজিদা পুতুল একজন, ইমরান হোসেন বলেন তো, বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় আদালত কোনটা? পৃথিবীর সবচেয়ে বড় আদালত কোনটা? শুধুমাত্র বিবাহিতরা বলবেন। জাহাঙ্গীর আলম, সিরাজুম মনিরা, সেতু সরকার হাত তুলো, ওকে
জাকিয়া সুলতানা, আর আমি বলছি বিবাহিত, অবিবাহিত হবে না এখানে। এই যে দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে ঘরের বউ। ঘরের বউ এটা হচ্ছে সবচেয়ে বড় আদালত, মানে কি এটাই সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এর রায়ের পরে আর কোন রায় কার্যকর হবে না। এই এই ঘরের বউয়ের যে রায় দিবে, ঘরের বউ যে রায় দিবে, এরপরে কোন রায় আর কার্যকর হবে না। বোঝা গেছে? কিসের সুপ্রিম কোর্ট, কিসের হাইকোর্ট, কিসের আপিল কোর্ট, কোনো কিছু কাজ করবে না। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে আমি কি বলেছি? এই যে সাব্বির আহমেদ স্যার বিয়ের ব্যবস্থা করে দিবেন নাকি, যেটা বলছি এটা এখন শুনেন, শোনার পর বিয়ের সিদ্ধান্ত নিন। অপশন এটা শেষ। ঠিক আছে, এরপর 6 নাম্বার দেখেন বলা হচ্ছে, 6 নাম্বার দেখেন বলা হচ্ছে কি, সংবিধানের কোন সংশোধনী দ্বারা, সংবিধানের কোন সংশোধনী দ্বারা উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত হয়? সংবিধানের কোন সংশোধনী দ্বারা, ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, সংবিধানের কোন সংশোধনী দ্বারা উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত? সংবিধানের কোন কোন সংবিধানের, সংবিধানের, আরে রাখেন আপনার বিবেক, বইয়ের চেয়ে বড় হাইকোর্ট আর পৃথিবীতে কিছু নাই। ঠিক আছে, বোঝা গেছে? এইবারে এটার অ্যান্সার করেন যে সংবিধানের কোন সংশোধনী দ্বারা উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়। দ্রুত অ্যান্সার করেন, খুবই গুরুত্বপূর্ণ। শ্যামলী, শ্যামলী এলিনা, নিজের কুরবানি এখন এখনো হয় নাই স্যার। হ্যাঁ, এখনো কুরবানি হয় না, এখনো মরি নাই, বেঁচে আছি আলহামদুলিল্লাহ। শফিক তুহিন, এখনো শান্তিতে আছি ভাই। আচ্ছা, দ্রুত অ্যান্সার করেন। 6 সংবিধানে কোন সংশোধনী দ্বারা উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়? ঠিক আছে, হ্যাঁ সেতু সরকার, ধন্যবাদ। সেতু সরকার, খ খ খ, ত্রয়োদশ আলপনা, খ। হ্যাঁ, রায়হান আলী মিরাজ, ওকে ঠিক আছে। রাফুল আলম অসীম, ঠিক আছে। শিউলি আক্তার দ্বাদশ, সানজিদা পুতুল দ্বাদশ। জাকিয়া সুলতানা ক, জাকিয়া সুলতানা ক, ঠিক আছে, ওকে। রাহিম আলী ক, হ্যাঁ ক খ গ, একটা তো অ্যান্সার হবে না। ওকে ঠিক আছে, আয়াত আয়াত আসছে, শাশুড়ি, আচ্ছা ওকে। জান্নাতুল ফেরদৌস কম, সাদিয়া জান্নাত, রেজওয়ান আলী দ্বাদশ, ইমরান হোসাইন, রহিম আলী, ওকে ঠিক আছে। হিজাবি কুইন, সঠিক অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে দ্বাদশ সংশোধনী। দ্বাদশ সংশোধনী, দেখেন এই যে দ্বাদশ সংশোধনী, এটা 6 আগস্ট 1991 সালে করা হয়। 6 আগস্ট 1991 সালে দ্বাদশ সংশোধনী কার্যকর হয়। 1991 সালে দ্বাদশ সংশোধনী সংসদে কার্যকর হয়। এই দ্বাদশ সংশোধনীতে বলা হচ্ছে যে যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা হয় এবং উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করা হয়। উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করা হয় এই দ্বাদশ সংশোধনী দ্বারা। এই দ্বাদশ সংশোধনী দ্বারা কি করা হয়? উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রীর পদ তো বিলুপ্ত করা হয়, তার সাথে আমি আপনাদের চতুর্থ সংশোধনী নিয়ে একটু বলি, যেটা 25 জানুয়ারি 1975 সালে হয়েছিল। চতুর্থ সংশোধনীতে কি বলা হয়েছিল? বলা হচ্ছিল যে সংসদীয় সরকার ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন ও বহুদলীয় রাজনৈতিক দলের পরিবর্তে একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন, অর্থাৎ একটি মাত্র রাজনৈতিক দল গঠন, মানে বাকশাল গঠনের কথা বলা হচ্ছিল। ঠিক আছে, এরপর কি করা হলো? 12তম সংশোধনীতে এসে যেটা করা হলো, আবার ওই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পরিবর্তে সংসদের সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা হলো এবং উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করা হলো। এরপর দেখেন খ নম্বর অপশনে বলা হচ্ছে ত্রয়োদশ সংশোধনী। এটা খুবই গুরুত্বপূর্ণ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় 27 মার্চ 1996 সালে। ষোড়শ সংশোধনীর বিষয়বস্তু হচ্ছে বিচারপতিদের অভিশংসন। আর সপ্তদশ একবারে সর্বশেষ যে সংশোধনী, 17তম সংশোধনী, এই সংশোধনীর বিষয়বস্তু হচ্ছে আমাদের জাতীয় সংসদে যে মহিলা আসন আছে সংরক্ষিত 50টা মহিলা আসন রয়েছে, ওই যে 50টা আসন রয়েছে সংরক্ষিত নারী আসন, তাদের মেয়াদকাল ছিল 10 বছর। তো ওই 8 জুলাই 2018 সালে সংবিধানের 17তম সংশোধনী হইল। ওই সংশোধনী দ্বারা নারীদের যে 10 বছর মেয়াদ ছিল সংরক্ষিত নারী আসনের মেয়াদ, ওই 10 বছর থেকে বাড়িয়ে 25 বছর করা হয়েছিল। বোঝা গেছে? বোঝা গেছে?
বোঝা গেছে? আচ্ছা, সেতু সরকার মাথা গরম আছে, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। সুব্রজিৎ একবার বের হয়ে যান, ঠিক আছে, রিফ্রেশ দিয়ে আবার আসেন, ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, প্রশ্ন ভালো করে দেখা যাচ্ছিল না, হ্যাঁ এটা একটু সমস্যা হয়েছে। আচ্ছা, নেক্সট সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, ওকে, নেক্সট। নেক্সট প্রশ্ন, লুই আই কান কোন দেশে জন্মগ্রহণ করেন? দ্রুত আনসার করেন। লুই আই কান কোন দেশে জন্মগ্রহণ করেন? ঠিক আছে, লুই আই কান কোন দেশে জন্মগ্রহণ করেন? দ্রুত আনসার করেন, দ্রুত। ওকে ওকে, দ্রুত আনসার করেন, দ্রুত। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছেন। সবাই গ গ গ কেন? সবাই গ কেন? সবাই গ কেন? স্বপ্না, হ্যাঁ ঠিক আছে, রাবেয়া, শাহাদত, ওকে ওকে। তার মানে প্রশ্ন আজকের খুবই সহজ হয়েছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, সঠিক অ্যান্সার, সবাইকে ধন্যবাদ। সঠিক অ্যান্সার হচ্ছে এস্তোনিয়া। আমাদের যে জাতীয় সংসদ ভবন রয়েছে, আমাদের জাতীয় যে সংসদ ভবন রয়েছে, সংসদ ভবন, ঠিক আছে, এই জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে, এই জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আইকান। এই লুই আইকান এস্তোনিয়ায় জন্মগ্রহণ করেন, এস্তোনিয়ায় জন্মগ্রহণ করেন, কিন্তু নাগরিকত্ব লাভ করেছিলেন যুক্তরাষ্ট্রের। তিনি নাগরিকত্ব লাভ করেছিলেন কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের, ঠিক আছে, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেছিলেন, কিন্তু জন্মগ্রহণ করেছিলেন কোথায়? এস্তোনিয়ায়। ইউরোপের একটা বিখ্যাত দেশ হচ্ছে এস্তোনিয়া। আপনারা বাল্টিক রাষ্ট্রের নাম শুনবেন, বাল্টিক রাষ্ট্র। বাল্টিক রাষ্ট্র আছে না, বাল্টিক সাগরের তীরবর্তী যে তিনটা দেশ, কি কি? এস্তোনিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লিথুয়ানিয়া, আর একটা হচ্ছে লাটভিয়া, আর একটা হচ্ছে লাটভিয়া। এই তিনটা দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র বলা হয়। তো এস্তোনিয়া মূলত একটা বাল্টিক দেশ বা বাল্টিক রাষ্ট্র, ইউরোপের একটা দেশ। এই দেশেই বাংলাদেশের যে জাতীয় সংসদ ভবন, বাংলাদেশের যে আইনসভা রয়েছে, তার নাম হচ্ছে জাতীয় সংসদ বা হাউস অব দ্য নেশন। ওই জাতীয় সংসদ ভবনের স্থপতি ছিলেন হচ্ছে লুই আইকান। ওই জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আইকান, যিনি এস্তোনিয়ায় জন্মগ্রহণ করেন, কিন্তু নাগরিকত্ব লাভ করেছিলেন হচ্ছে যুক্তরাষ্ট্রের। এস্তোনিয়া মূলত একটা বাল্টিক দেশ বা বাল্টিক রাষ্ট্র, ইউরোপের রাষ্ট্র। এস্তোনিয়া মূলত একটা বাল্টিক দেশ বা বাল্টিক রাষ্ট্র। এস্তোনিয়া, এই যে এস্তোনিয়া, লিথুনিয়া এবং লাটভিয়া, এই তিনটা দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র বলা হয়, ঠিক আছে, বাল্টিক রাষ্ট্র বলা হয়, ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ, সেতু সরকার, আজকের বাঁশময় না, বাঁশ আসলে পুষ্টিকর জিনিস, খাইলে ব্রেন খুলে যায়। ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ, শফিক তুহিন, আলপনা জামান, অনন্যা, ঠিক আছে, ওকে, বিউটি আক্তার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, এই পর্যন্ত ওকে না? বলেন তো। আমরা ক্লাসটা বেশি বেশি শেয়ার দিব ভাই, কেমন? আমরা ক্লাসটা বেশি বেশি শেয়ার দিব, ঠিক আছে, আমরা ক্লাসটা বেশি বেশি শেয়ার দিব, ক্লাসটা বেশি বেশি শেয়ার দিব, ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এই তো সুন্দর। আচ্ছা, আচ্ছা, এরপর এরপর দেখেন, বলা হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। হ্যাঁ, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, দেখেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কত সালে প্রতিষ্ঠা করা হয়, ঠিক আছে, বোঝা গেছে? কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কত সালে প্রতিষ্ঠা হয়? আবারও বলছি, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র বলা হয় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, হ্যাঁ, জলবিদ্যুৎ কেন্দ্র, কেন্দ্র, ঠিক আছে, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র
কত সালে প্রতিষ্ঠা হয়? কত সালে প্রতিষ্ঠা করা হয় বা প্রতিষ্ঠা হয়? দ্রুত অ্যান্সার করেন তো। ঠিক আছে, ও রাজিয়া সুলতানা, ভয় বাসেন না। আচ্ছা, অনেকে অ্যান্সার করেছেন 1962। হ্যাঁ, ফারহান আহমেদ মুক্তার, ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। জানাতুল ফেরদৌস, নদী আক্তার, কেয়ার সুজন, হ্যাঁ ঠিক আছে। তাসফিয়া, নওয়াজ, সাবা, শ্যামলী, এলিনা। আমি লিখে দিয়েছি ভাই, প্রশ্নটা দেখেন আরেকটু। রেজওয়ান আলী, রাবেয়া, আকলিমা সরকার, এই তো সোমা আক্তার, হ্যাঁ রেজওয়ান আলী, আমিরুল ইসলাম, ওকে। হ্যাঁ, সঠিক অ্যান্সার হবে হচ্ছে 1962। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র বলা হয়, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। এটা কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে নির্মিত। ঠিক আছে, কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে নির্মিত। ঠিক আছে, বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম কিন্তু হচ্ছে কর্ণফুলী। বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম হচ্ছে কর্ণফুলী। এই কর্ণফুলী নদীর তীরে বাঁধ দিয়ে রাঙামাটিতে, ঠিক আছে, রাঙামাটিতে এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় 1962 সালে। 1962 সালে, অর্থাৎ বাংলাদেশের একমাত্র যে খরস্রোতা নদী কর্ণফুলী, এই কর্ণফুলী নদীর তীরে বাঁধ দিয়ে রাঙামাটি জেলায় 1962 সালে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু হচ্ছে প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে জাকিয়া? হ্যাঁ জাকিয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, নাজমিন আক্তার, ওকে। রাজিয়া সুলতানা, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। বর্ষা, রাজিয়া সুলতানা, নাজমুল কবির, হ্যাঁ সিনথিয়া আলম সুরভি, কুলসুম খানম, শাহাদত রাকিব, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। দিনের সূর্য, ওকে ভাই, থ্যাংক ইউ সবাইকে। বোঝা গেছে? হ্যাঁ শফিক তুহিন, ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে। 9 নাম্বার, দেখেন 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, বাংলাদেশে প্রথম কত সালে কাগজ কল স্থাপিত হয়েছিল? বাংলাদেশের প্রথম কত সালে, বাংলাদেশের প্রথম কত সালে কাগজ কল স্থাপিত হয়েছিল? ঠিক আছে, বাংলাদেশে প্রথম কত সালে কাগজ কল স্থাপিত হয়? ঠিক আছে, বোঝা গেছে? সেতু সরকার, থ্যাংক ইউ। ঠিক আছে, বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে বলেন তো? হ্যাঁ ঠিক আছে ববি, ওকে, ওকে। আয়শা জাকারিয়া তালা, থ্যাংক ইউ। হ্যাঁ দ্রুত আনসার করেন, বাংলাদেশের প্রথম কত সালে কাগজ কল স্থাপিত হয়? ঠিক আছে, প্রথম কত সালে কাগজ কল স্থাপিত হয় দেখেন তো। সানজিদা পুতুল, 1953। হ্যাঁ ঠিক আছে, এটা তো দেখা যায়, আলপনা দেখা যায় না ভাই? দেখা যায় তো, দেখেন তো, দ্রুত আনসার করেন সবাই। কেয়ার সুজন, নয়ের ঘ, আকলিমা সরকার, হ্যাঁ রিদা হোসাইন, দ্রুত আনসার করেন, দ্রুত, দ্রুত আনসার করেন। হ্যাঁ, কুলসুম খানন, সানজিদা পুতুল, রাজিয়া সুলতানা, ওকে। হ্যাঁ বিউটি, হ্যাঁ গোলাম রাব্বানি, এই তো তাসফিয়া নামাজ, ফরহাদ, গোলাম রাব্বানি, ওকে ঠিক আছে। হ্যাঁ ওবায়দুল্লাহ, আয়শা জাকারিয়া তালহা, সুলতানা রাজিয়া, হিজাবি কুইন, স্বপ্না আক্তার, নাজমিন আক্তার, ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক অ্যান্সার হচ্ছে 1953। এটা হচ্ছে কর্ণফুলী কাগজ কল। হ্যাঁ, কর্ণফুলী কাগজ কল। দেখেন বাংলাদেশের প্রথম কাগজ কলের নাম হচ্ছে কর্ণফুলী কাগজ কল। এটা স্থাপিত হয়েছিল 1953 সালে রাঙামাটিতে। কোথায়? রাঙামাটিতে। ঠিক আছে, রাঙামাটিতে। আর এই কর্ণফুলী কাগজ কলের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে পাহাড়ি অঞ্চলের বাঁশ। কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কি? পাহাড়ি অঞ্চলের বাঁশ। পাহাড়ি অঞ্চলের বাঁশ, যেমন গতদিন আপনারা খেয়েছিলেন, মোটামুটি ভালোই খেয়েছিলেন, তাই না? তাহলে দেখেন বাংলাদেশের প্রথম কাগজ কলের নাম হচ্ছে কর্ণফুলী কাগজ কল।
ঠিক আছে। এই কর্ণফুলী কাগজ কল প্রতিষ্ঠা হচ্ছে 1953 সালে। এটা রাঙামাটিতে। কোথায়? রাঙামাটিতে। বোঝা গেছে এই পর্যন্ত? ঠিক আছে। চন্দ্রকোনা কাগজ কল, হ্যাঁ, ওটাকে ওই কর্ণফুলী কাগজ কল বলা হয়। ঠিক আছে, বোঝা গেছে? সাদত রাকিব, ফারজানা আক্তার তিশা, কপাল, কারেন্ট চলে গেছিল, উইশ, দুর্ভাগ্যজনক। ঠিক আছে, শিপ্রা আক্তার, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, দেখেন হয়েছে না এই পর্যন্ত? দেখেন তো হয়েছে না? হয়েছে। ওকে ওকে। 10 নম্বর, কোন দেশ সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন? দ্রুত আনসার করেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন দেশ সর্বপ্রথম, কোন দেশ সর্বপ্রথম, কোন দেশ সর্বপ্রথম, অনেক বেশি বেশি আনসার করেন, কোন দেশ সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিলেন? দ্রুত আনসার করেন, দ্রুত 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 আনসার করেন। হ্যাঁ, গতকালের বাস মনে আছে। ওকে, রাজিয়া সুলতান, আপনার বাঁশ খেয়ে রাতের ভাত খায়নি বা? ঠিক আছে, আকলিমা সরকার, হ্যাঁ, দ্রুত আনসার করেন, দ্রুত। দ্রুত আনসার করেন তো দেখি, দ্রুত আনসার করেন, সবাই দ্রুত আনসার করেন। দেখেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। ফারজানা আক্তার তিশা, ওকে। লেমন হাসান, আমিরুল ইসলাম ক, সানজিদা পুতুল, সোভিয়েত ইউনিয়ন। ওকে, সাব্বির, হ্যাঁ, তালহা, ঠিক আছে। নাজমুল কবির, হিজাবি কুইন, ওকে, ঠিক আছে। আলামিন, হ্যাঁ, ওকে। তাহলে সঠিক অ্যান্সার মোটামুটি অনেকেই করেছেন। সেটা হচ্ছে ক, সোভিয়েত ইউনিয়ন, যার বর্তমান নাম হচ্ছে রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন, যার বর্তমান নাম হচ্ছে রাশিয়া। এই সোভিয়েত ইউনিয়নের দ্বিতীয় প্রেসিডেন্ট, দ্বিতীয় প্রেসিডেন্ট, দ্বিতীয় প্রেসিডেন্ট জোসেফ, জোসেফ স্টালিন, জোসেফ স্টালিন কি করেছিলেন? এই জোসেফ স্টালিন 1928 সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে এই সোভিয়েত ইউনিয়নে, বা প্রথম ব্যক্তি হিসেবে এই জোসেফ স্টালিন 1928 সালে উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। অর্থাৎ 5 বছরের জন্য আর্থিক যে পরিকল্পনা সেটা গ্রহণ করেছিলেন এই জোসেফ স্টালিন 1928 সালে, যার মেয়াদ ছিল 1928 থেকে 1932। এটা হচ্ছে প্রথম উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অর্থাৎ রাশিয়াকে অর্থনৈতিকভাবে ও কৃষি ক্ষেত্রে স্বাবলম্বী করতেই কিন্তু হচ্ছে এই জোসেফ স্টালিন, সোভিয়েত ইউনিয়নের দ্বিতীয় প্রেসিডেন্ট, তিনি এই 1928 সালে উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছিলেন। ঠিক আছে, তখন নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, কিন্তু বর্তমান নাম কি? রাশিয়া না? আচ্ছা, বাংলাদেশেও কিন্তু এখন পর্যন্ত 8 বার কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাংলাদেশ কিন্তু গ্রহণ করেছিল। প্রথমে করেছিল 1973 সালে, আর সর্বশেষ 2020 সালে। ঠিক আছে, এটা বাংলাদেশের 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আর এটা বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বিডি বাংলাদেশ, বাংলাদেশ এখন পর্যন্ত 8 বার উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু গ্রহণ করেছিল, তাই না? প্রথম করেছিল 1973 সালে বঙ্গবন্ধু, আর 2020 সালে চাপা করেছিল 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যার মেয়াদকাল 2021 থেকে 2025। ঠিক আছে, আর বিশ্বের প্রথম দেশ হিসেবে এই সোভিয়েত ইউনিয়ন উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করেছিলেন, এবং সোভিয়েতের যে প্রেসিডেন্ট এটা প্রবর্তন করেছিলেন, তিনি সোভিয়েতের দ্বিতীয় প্রেসিডেন্ট জোসেফ স্টালিন, তিনি 1928 সালে এই উন্নয়নের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন করেছিলেন। বোঝা গেছে? না, আজকে বাঁশ খাওয়াবো না, কালকের বাঁশটা, তবে হ্যাঁ নেক্সট ডেতে আবার বাঁশ খাওয়ানোর জন্য প্রস্তুত হয়ে আসবো। ঠিক আছে, দেখলাম যে না, এত কঠিন প্রশ্ন করা যাবে না। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? বলেন তো বোঝা গেছে? দ্রুত আনসার করেন ভাই সবাই। হ্যাঁ, শাহাদত রাকিব, ঠিক আছে। শিপ্রা, হ্যাঁ, ওকে। সেতু সরকার, থ্যাংক ইউ। এই তো সবাই তো ভালো পারতেছে, সবাই ভালো পারতেছে, আলহামদুলিল্লাহ। আয়াত আয়াত, হ্যাঁ, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কুলসুম খানম, সোভিয়েত ইউনিয়ন, স্বপ্না ক, ওকে, ঠিক আছে। হালিমা শিমু, বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেলে একটু বলেন তো ভাই সবাই, দ্রুত বলেন। হ্যাঁ, আপাতত ভালো না। গোলাম রাব্বানি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে 5 বছরের জন্য যে আর্থিক পরিকল্পনা, ওইটাকে বলা হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
5 বছরের জন্য যে আর্থিক পরিকল্পনা ওইটাই মূলত হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে বলেন তো? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। ক্লাসটা একটু আল্লাহর রাস্তায় শেয়ার টেয়ার দেন নাকি, শুধু ক্লাস করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন। ঠিক আছে, এমন দোয়া করে দিব রে, এমন দোয়া করে দিব, এমন দোয়া করে দিব, এমন দোয়া করে দিব যে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু একটা করে সুপ্রিম কোর্ট থাকবে, কিন্তু বলে দিলাম প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু একটা করে সুপ্রিম কোর্ট থাকবে। ঠিক আছে, হ্যাঁ, আমার বাস থাকবে একদিন, মেয়াদ হবে 7 দিন। আমার বাস থাকবে একদিন, মেয়াদ হবে কিন্তু হচ্ছে 7 দিন। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে এই পর্যন্ত? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, নেক্সট প্রশ্নের অ্যান্সার করেন। মূল্য সংযোজন কর বা ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স চালু হয় কত সালে বাংলাদেশে বলেন? হ্যাঁ, গোলাম রাব্বানি, ভালোবাসা নিবেন ভাই। ঠিক আছে, জান্নাতুল ফেরদাউস, হ্যাঁ, সেতু সরকার, সুলতানা রাজিয়া, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সেতু, সেতু ক্লাস শেষে ঠিক হয়ে যাবে আমি জানি। ঠিক আছে, খুব স্ট্রং, সেতু সরকার খুব স্ট্রং, ও ক্লাস শেষে ঠিক হয়ে যাবে। দ্রুত আনসার করেন ভাই সবাই, সবাই দ্রুত আনসার করেন, দ্রুত। ওকে, নাজমুল কবির এক দয় সহকারী শিক্ষক, হ্যাঁ ঠিক আছে। শফিক তুইন, থ্যাংক ইউ। শাহাদত রাকিব, সুপ্রিম কোর্ট না হওয়ার জন্য দোয়া করে দেন স্যার। হ্যাঁ ঠিক আছে, এই যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সঠিক অ্যান্সার করে দিয়েছেন সবাই, সবাই সঠিক অ্যান্সার করেছেন। যারা অ্যান্সার করেছেন এখন পর্যন্ত, সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ, 1 জুলাই 1991 সালে ভ্যাট, যেটাকে আমরা বলি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর, এটাকে আমরা সংক্ষেপে আবার বলি হচ্ছে মোসক। দেখেন, মোসক মানে মূল্য সংযোজন কর। ঠিক আছে, আবার বলছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যার বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর। এটা বাংলাদেশে চালু হয় হচ্ছে 1 জুলাই 1991 সালে। ঠিক আছে, এই মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট, মূলত একটা হচ্ছে পরোক্ষ কর। ঠিক আছে, মূলত একটা হচ্ছে পরোক্ষ কর। আমরা জানি কর, এই কর হচ্ছে দুই প্রকার, কর হচ্ছে দুই প্রকার। কর কয় প্রকার? দুই প্রকার। দেখেন, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, একটা হচ্ছে প্রত্যক্ষ কর, প্রত্যক্ষ কর, আর একটা হচ্ছে পরোক্ষ কর, আর একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর কোনগুলো? যেমন আয়কর, ঠিক আছে, আবার ভূমি কর, ভূমি কর, ভূমি কর, এইগুলা কিন্তু হচ্ছে প্রত্যক্ষ কর। অন্যদিকে পরোক্ষ কর কোনগুলো? যেমন এই যে ভ্যাট, এটা এক ধরনের পরোক্ষ কর। আবার আবগারি শুল্ক, আবগারি শুল্ক, হ্যাঁ, আবার হচ্ছে রপ্তানি শুল্ক, রপ্তানি শুল্ক, রপ্তানি শুল্ক, রপ্তানি শুল্ক, হ্যাঁ, তারপর আবার হচ্ছে রপ্তানি শুল্ক, তারপর হচ্ছে আরো অনেক আছে। ঠিক আছে, যে বিষয়গুলো হচ্ছে পরোক্ষ কর। পরোক্ষ কর মানে একজনের উপর ধার্য থাকলে আর একজন দিতে পারে, কিন্তু প্রত্যক্ষ কর যার উপর ধার্য থাকে শুধুমাত্র সেই দিতে পারে, ওইটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর। যেমন আয়কর, ভূমি কর, এগুলো হচ্ছে প্রত্যক্ষ কর। অন্যদিকে ভ্যাট, আবগারি শুল্ক, রপ্তানি শুল্ক, ঠিক আছে, এইগুলো হচ্ছে মূলত পরোক্ষ কর। এইগুলো মূলত কি? পরোক্ষ কর। ঠিক আছে, বোঝা গেছে? সুপ্রিম কোর্ট ব্যর্থ হইলে পৃথিবীর আর কোনো কোর্ট নাই, আন্তর্জাতিক আদালতে যাইতে হবে। বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে, এই তো সুন্দর, সবাই অনেক সুন্দর অ্যান্সার করতেছেন, ভালো লাগতেছে। সবাই যে অনেক সুন্দর অ্যান্সার করতেছেন, ভালো লাগছে। ঠিক আছে, হ্যাঁ, কে আর সুজন একটাই করে দেখান, তারপর আবার দুইটা, হ্যাঁ, দ্রুত আনসার করেন, দ্রুত দ্রুত আনসার করেন ভাই, সবাই একটু দ্রুত আনসার করবেন। ঠিক আছে, আর ক্লাসটা সবাই আমরা বেশি বেশি শেয়ার করে দিব, ক্লাসটা আমরা সবাই শেয়ার করে দেবো। দেখুন, শেয়ার করে দিলে ভালো লাগে, যে
আপনাদের দ্বারা অন্যরা উপকৃত হচ্ছে, আমরাও অনুপ্রাণিত হচ্ছি যে আমাদের ক্লাস অনেকেই দেখতেছে, তখন আমরা নতুন করে আরো এইখানে নিজেকে তৈরি করতে কিন্তু হচ্ছে অনুপ্রেরণা পাই। ঠিক আছে, এই জন্য কিপটামি করার দরকার নাই, সবাই একটু শেয়ার করেন। ঠিক আছে, গোলাম রাব্বানি আগে একটা বিয়ে করেন, তারপর বাড়িতে যান, 6 মাস সংসার করেন, তারপরে বুঝতে পারবেন সুপ্রিম কোর্ট কাকে বলে। বোঝা গেছে? এখন বোঝা গেছে? বোঝা গেছে? কে আর সুজন ওই একটাই পারে না, দুইটাই সিদ্ধান্ত নিছে। বাড়িতে ওরা থাকা হবে না, বাড়িতে জায়গা হবে না, মানে রুমে জায়গা হবে না, হয় বাথরুমে না হবে বারান্দায়, না হলে বাড়ির উঠানোর জায়গা হবে, বলে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, ডোনাল্ড ডোনাল্ড কাকুর কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে যাইতে হবে। ঠিক আছে, এই শান্তিদা পুতুল, ওই যে ডোনাল্ড ট্রাম্পের কাছে যাবেন, ওর কাছে কোনো আদালত লাগে না, ওর কাছে কোনো আইন টাইন খাটে না। 12 নম্বর, নিচের কোন নোটটিতে বাংলাদেশের অর্থ সচিবের স্বাক্ষর থাকে? খুবই খুবই গুরুত্বপূর্ণ, দেখেন খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ও আচ্ছা ঠিক আছে। গোলাম রাব্বানি, ঠিক আছে, ওকে। হ্যাঁ ঠিক আছে, নেক্সট দেখেন, সেতু সরকার। জি স্যার, বুঝেছি আপনি সুখে নাই। আরে শফিক তুহিন, আমার থেকে সুখে কেউ নাই, আমি এখনো জীবিত আছি। আয়াত আয়াত, আপনার থেকে অভিজ্ঞতা আমার খুব কম, কারণ আমি তো এখন এই জায়গায় যাই নাই। বোঝা গেছে আয়াত? দ্রুত আনসার করেন, দ্রুত। গোলাম রাব্বানি 2 বছর ধরে সুপ্রিম কোর্টের আসামি, বাহ, কনগ্রাচুলেশন, আল্লাহ আপনাকে আরো 50 বছর এই সাজা ভোগ করার তৌফিক দান করুক। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দ্রুত আনসার করেন। হ্যাঁ, এই তো অনেকে সুন্দর আনসার করতেছেন। ওকে, এই যে সবাইকে ধন্যবাদ। এই তো দেখেন, বলা হচ্ছে, দেখেন 12-র সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ, যে বাংলাদেশের কোন নোটটিতে বাংলাদেশের অর্থ সচিবের স্বাক্ষর থাকে। ঠিক আছে, অর্থ সচিবের স্বাক্ষর থাকে হচ্ছে 5 টাকার নোটে। দেখেন, বাংলাদেশে কিন্তু হচ্ছে 10 ধরনের নোট প্রচলিত, 10 ধরনের নোট কিন্তু হচ্ছে প্রচলিত আছে। প্রচলিত আছে কি কি? 1, 2, 5, 10, 20, এরপর হচ্ছে 50, 100, 200, তারপর হচ্ছে 500, তারপর হচ্ছে 1000। এই যে দেখেন, এই 10 ধরনের নোট প্রচলিত আছে, তার মধ্যে এই 1, 2 এবং 5 টাকা এটা হচ্ছে সরকারি নোট। সরকারি নোট, হ্যাঁ, 1, 2 ও 5 টাকা এগুলো হচ্ছে সরকারি নোট, যেখানে স্বাক্ষর থাকে, এখানে যেখানে স্বাক্ষর থাকে স্বাক্ষর থাকে বাংলা বাংলাদেশ সরকারের, বাংলাদেশ সরকারের অর্থ সচিবের। হ্যাঁ, বাংলাদেশ সরকারের সরকারের অর্থ সচিবের, অর্থ সচিবের। ঠিক আছে, ওকে। আর বাকি এই 10 থেকে শুরু করে 1000 টাকা যে নোটগুলো রয়েছে, এইগুলো হচ্ছে ব্যাংক নোট। এগুলো হচ্ছে ব্যাংক নোট। এই ব্যাংক নোটের স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। আপনাদের কাছে যদি কোনো টাকা থাকে, নোট থেকে থাকে, 1, 2, 5 টাকার নোট এবং 10 থেকে 1000 টাকার নোট যদি থেকে থাকে, তাহলে দেখেন টাকার মাঝখানে নিচের দিকে লেখা আছে যে কার স্বাক্ষর ওইখানে আছে। 1, 2, 5 টাকার নোট হলে দেখবেন ওইখানে বাংলাদেশ সরকারের অর্থ সচিবের, আর 10, 20, 50, 100, 200, 500, 1000 এই 7টা নোট এটা হচ্ছে ব্যাংক নোট। এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে, গভর্নরের স্বাক্ষর থাকে। ঠিক আছে, গভর্নরের স্বাক্ষর থাকে। বোঝা গেছে বাংলাদেশের? ঠিক আছে, হ্যাঁ, সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল হচ্ছে 67 বছর। ঠিক আছে, 67 বছর। হ্যাঁ, বোঝা গেছে? বোঝা গেছে? সানজিদা আয়াত, আচ্ছা, আপনি কোনো কারণে মনে হচ্ছে ফ্রাস্ট্রেটেড আছেন, মানে ডিপ্রেসড।
বোঝা গেছে? হ্যাঁ, কুল হন, কুল। দেখেন তো এই পর্যন্ত বুঝছেন কিনা, এই পর্যন্ত বুঝছেন কিনা দেখেন। ওকে, ঠিক আছে, পোলাপান কত ভালো, এরা অল্পতেই বুঝে যায়। হ্যাঁ স্যার, নেক্সট। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। 13 নম্বর, কোন পত্রিকা 1923 সালে প্রকাশিত হয়? কোন পত্রিকা 1923 সালে প্রকাশিত হয়? দ্রুত আনসার করেন। কোন পত্রিকা 1923 সালে প্রকাশিত হয়? হ্যাঁ, কোন পত্রিকা 1923 সালে প্রকাশিত হয়? কোন পত্রিকা 1923 সালে প্রকাশিত হয়? দ্রুত আনসার করবেন সবাই। দ্রুত আনসার করেন, দ্রুত। দ্রুত আনসার করেন। দ্রুত আনসার করেন, দ্রুত। ওকে, আচ্ছা, অনেকে অ্যান্সার করছেন, সঠিক অ্যান্সার হবে হচ্ছে গ, কল্লোল। এই কল্লোল পত্রিকা 1923 সালে প্রকাশিত হয়, যার সম্পাদক ছিল দীনেশ চন্দ্র দাস। দীনেশ চন্দ্র দাস, দীনেশ চন্দ্র দাস, ঠিক আছে। এরপর তত্ত্ববোধনী, এটা প্রকাশিত হয় 1843 সালে অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এইগুলো, এইগুলো কিন্তু পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে। যে তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক ছিল অক্ষয় কুমার দত্ত, এটা 1843 সালে প্রকাশিত হয়। এরপর কল্লোল পত্রিকা প্রকাশিত হয় 1923 সালে, এর সম্পাদক ছিল হচ্ছে দীনেশ চন্দ্র দাস। এরপর সমকাল পত্রিকা 1957, সিকিন্দার আবু জাফর। সিকিন্দার বা হ্যাঁ হ্যাঁ, সিকিন্দার আবু জাফর, আবু জাফর, সিকিন্দার আবু জাফর, ঠিক আছে। এরপর দেখেন সবুজপত্র 1914, প্রমোদ চৌধুরী। হ্যাঁ, প্রমোদ চৌধুরী, প্রমোদ চৌধুরী, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ, চারটা প্রশ্ন, চারটাই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ, জান্নাতুল মুকিম, ভালো আছি ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্রমোদ চৌধুরী, প্রমোদ, প্রমোদ চৌধুরী, ঠিক আছে। বোঝা গেছে? বোঝা গেছে এই পর্যন্ত? শাহাদত হয় নাই? দেখেন, তাহলে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিল? অক্ষয় কুমার দত্ত। 1843 সমকাল, সিকিন্দার আবু জাফর 1957, কল্লোল 1923 দীনেশ চন্দ্র দাস, আর সবুজপত্র 1914 প্রমোদ চৌধুরী, ঠিক আছে। বোঝা গেছে? হুম, এই তো ঠিক আছে, জান্নাতুল মুকিম, থ্যাংক ইউ। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট। বাংলাদেশের সর্বশেষ উপজেলার নাম কি? বাংলাদেশের সর্বশেষ উপজেলার নাম কি? দ্রুত আনসার করেন। বাংলাদেশের সর্বশেষ উপজেলার নাম কি? দ্রুত আনসার করেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। দ্রুত আনসার করেন, দ্রুত। হ্যাঁ ঠিক আছে বোন, আমার খুবই বড় ভুল হয়ে গেছে, আর নেক্সট টাইম ভুল হবে না, ঠিক আছে।
ওকে, অনেকে সঠিক অ্যান্সার করেছেন। হ্যাঁ, অনেকে সঠিক অ্যান্সার করেছেন। আচ্ছা দেখেন, সঠিক অ্যান্সার হচ্ছে এই ঈদগাঁও। হ্যাঁ, ঈদগাঁও 495তম বাংলাদেশের উপজেলা, অর্থাৎ বাংলাদেশের বর্তমান উপজেলার সংখ্যা হচ্ছে 495টি। সর্বশেষ উপজেলা হচ্ছে ঈদগাঁও, এটা হচ্ছে কক্সবাজার। কোথায়? কক্সবাজার। কক্সবাজার। আর 94তম হচ্ছে মধ্যনগর। 494তম হচ্ছে মধ্যনগর। ঠিক আছে, 494তম হচ্ছে মধ্যনগর। তো এই যে ঈদগাঁও, এই ঈদগাঁও আর মধ্যনগর নিয়ে অনেকের ঝামেলাটা হয়। জেনে রাখবেন, বাংলাদেশের বর্তমান উপজেলা 495টি। এটা হচ্ছে এই সর্বশেষ ঈদগাঁও, এটা কক্সবাজারে অবস্থিত। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? বোঝা গেছে? এই তো অ্যান্সার দিয়ে দিছি ভাই, অ্যান্সার দিয়ে দিয়েছি, অ্যান্সার দিয়ে দিয়েছি। ক্লাসটা আমরা সবাই একটু শেয়ার দিব ভাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট। ওকে, নেক্সট। এগুলোতে ব্যাখ্যা দিব না, ব্যাখ্যা দেওয়ার নাই। এই তো ভেরি গুড, প্রশ্ন আসছে মনের মতো প্রশ্ন। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে? বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে? দ্রুত অ্যান্সার করেন। ঠিক আছে, রাজিয়া। হ্যাঁ, বিরক্ত বোধ লাগছে, বুঝতে পারছি, অ্যাড আসতেছে। হ্যাঁ, শান্তিতা পুতুল, ওকে। আনামুল হক, ঠিক আছে। আনামুল হোসেন, ওকে। তানিয়া আক্তার, কেয়া, হ্যাঁ ঠিক আছে। সোমা আক্তার, ফারজান আক্তার, তিশা, ওকে ভাই, থ্যাংক ইউ। 15 গ এরশাদ হোসেন, 15 গ। ও আচ্ছা, 15 গ হবে। ও হ্যাঁ, তাই তো। জাহাঙ্গীর আলম, শাহাদত রাকিব, দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করেন। এই যে 82 জন লাইভ দেখতেছেন, 82টা কমেন্টস বলে তো কত কমেন্টস হয়? হ্যাঁ, তানা ইসলাম, 15 খ। নদী আক্তার, গ গ গ গ, ওরে বাপরে। কুলসুম, রত্না, 15 কি ভাই? রেজাউন আলী, দ্রুত আনসার করেন ভাই, দ্রুত। দেখেন, অনেকে কট খেয়েছেন। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে খ। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালকের নাম হচ্ছে এই ডক্টর মাজরুল ইসলাম। ঠিক আছে, এই আনামূলক হচ্ছে প্রথম পরিচালক। আনামূলক হচ্ছে প্রথম পরিচালক, মাজারুল ইসলাম হচ্ছে প্রথম মহাপরিচালক, নীলিমা ইব্রাহিম প্রথম নারী মহাপরিচালক, নীলিমা ইব্রাহিম। ঠিক আছে, নীলিমা ইব্রাহিম, বোঝা গেছে? এরপর প্রথম সভাপতি আকরাম খা, মাওলানা আকরাম খা হচ্ছে প্রথম সভাপতি বাংলা একাডেমির। নীলিমা ইব্রাহিম হচ্ছে প্রথম নারী মহাপরিচালক, ডক্টর মাজরুল ইসলাম প্রথম মহাপরিচালক, আর আনামূলক হচ্ছে প্রথম পরিচালক। বলা হয়ে থাকে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে, ভাষা আন্দোলনের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে যে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে, ওই প্রতিষ্ঠানটার নামে হচ্ছে বাংলা একাডেমি। 3 ডিসেম্বর 1955 সালে, 1955 সালে এই বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়। আর 1960 সাল থেকে বাংলা একাডেমি পুরস্কার চালু হয়। বাংলা একাডেমি পুরস্কার চালু হয়। ঠিক আছে, 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়, কিন্তু বাংলা একাডেমি পুরস্কার চালু হয় 1960 সালে। এটা মূলত ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রতিষ্ঠা হয়। এই বাংলা একাডেমি ভবনের পুরাতন নাম বর্ধমান হাউস। পুরাতন নাম হচ্ছে বর্ধমান হাউস। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে এই পর্যন্ত? দেখেন তো, তাহলে দেখেন, আবারও বলছি, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে যে প্রতিষ্ঠানটা গড়ে ওঠে ওইটার নাম হচ্ছে বাংলা একাডেমি। 1955 সালের 3 ডিসেম্বর এই বাংলা একাডেমি প্রতিষ্ঠা হলেও বাংলা একাডেমি পুরস্কার চালু হয় 1960 সালে। ঠিক আছে, এই বাংলা একাডেমি পুরাতন ভবনের নাম ছিল বর্ধমান হাউস। এই বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম। ঠিক আছে, প্রথম নারী মহাপরিচালক ডক্টর নীলিমা ইব্রাহিম, প্রথম পরিচালক ডক্টর ওই যে এনামুল হক মাসাবিদ, আবার প্রথম সভাপতি ছিলেন মাওলানা আকরাম খা। ঠিক আছে, প্রথম সভাপতি ছিলেন মাওলানা আকরাম খা। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, ওকে। এরপর দেখেন, এরপর বলা হচ্ছে 16 নাম্বার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এনজিও কি? দ্রুত আনসার করেন। ঠিক আছে,
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এনজিওর নাম কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানে এনজিওর নাম কি? দ্রুত আনসার করেন, দ্রুত আনসার করেন। না, এটারে যদি অ্যান্সার দিই তো 1 ঘন্টা চলে যাবে। না, আমি শর্ট করে দেবো, দ্রুত। শফিক তুহিন, ভালো হয়ে যা ভাই। এসব মেয়েদের জন্য আফসোস হচ্ছে, তাদের বয়ফ্রেন্ড এত কট দেয়নি যতটা স্যার আপনি দিচ্ছেন। অশ্লীল কমেন্টে সব। দেখেন, বলা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এনজিও হচ্ছে ব্র্যাক। অনেকে ঝড়ে অ্যান্সার করছে গ্রামীণ ব্যাংক। না, গ্রামীণ ব্যাংক হবে না, সঠিক অ্যান্সার হবে হচ্ছে ব্র্যাক। এই ব্র্যাক প্রতিষ্ঠা হচ্ছে 1972 সালে। 1972 সালে এই ব্র্যাক প্রতিষ্ঠা করেন হচ্ছে ফজলে হাসান আবেদ। ফজলে হাসান আবেদ, ফজলে হাসান আবেদ। একটা কথা বলে দিই, আমরা যতগুলো স্টুডেন্ট এখানে লাইভ ক্লাস করতেছি প্লাস আমি, সবগুলো মিলে আমাদের সার্টিফিকেটের যা ওজন হবে, এই ফজলে হাসান আবেদ স্যারের সার্টিফিকেটের ওজন তার থেকে কয়েক হাজার গুণ বেশি। মানে ওর সার্টিফিকেট গুলো পড়তে গিয়ে, মানে ওর অর্জন গুলো পড়তে গিয়ে আমি 2 দিন শেষ করছি, তারপর বাদ দিয়ে দিছি। এই বেটা যখন হচ্ছে 2021 সালে মারা গেল, 2021 সালে যখন মারা গেল, তখন ওরে পড়তে গিয়ে আমি নিজে হচ্ছে হতাশ হয়ে গেছি যে এর নিয়ে আর পড়া যাবে না। ঠিক আছে, তো ব্যাক হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ এনজিও। এর প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ। বলা হয়ে থাকে স্বাধীন বাংলাদেশের একমাত্র ব্রিটেনের নাইট উপাধি লাভ করেছিলেন হচ্ছে স্যার ফজলে হাসান আবেদ, অর্থাৎ বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি ব্রিটেনের নাইট উপাধি লাভ করেছিলেন। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে এই পর্যন্ত? ওকে, নেক্সট। নেক্সট, বিআরআরআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দ্রুত অ্যান্সার করেন। বিআরআরআই, ঠিক আছে, বিআরআরআই কোথায়? তাড়াতাড়ি বলেন। জেন্টলম্যান ব্যারাক, বারাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। কেয়ার সুজন, দ্রুত আনসার করেন, দ্রুত। ম্যানিলা ফিলিপাইন, থ্যাংক ইউ, ঠিক আছে। জানাতুল ফেরদৌস ম্যানিলা, থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যাঁ, তমিজউদ্দিন ম্যানিলা, ঠিক আছে। সান্দিদা পুতুল, ওকে। ফারজানা ম্যানিলা, ঠিক আছে। তানা ইসলাম, হ্যাঁ ঠিক আছে। খাদিজা আক্তার নিদ্রা, ক। নাজমুল কবির, ক। শাহাদত রাকিব, জয়দেবপুর। শাহিদ সুমি ম্যানিলা, থ্যাংক ইউ। মাহিয়া মাহি, ক, থ্যাংক ইউ। রিমা আক্তার, জয়দেবপুর। আচ্ছা, আকলিমা সরকার, তানা ইসলাম, মিয়া এমডি ফরহাদ, খ। ওকে, দেখেন সঠিক অ্যান্সার যারা করেছেন, যারা অ্যান্সার করেছেন জয়দেবপুর গাজীপুর, জয়দেবপুর গাজীপুর, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, গাজীপুর। হ্যাঁ, এই গাজীপুরে 1970 সালে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে ধান গবেষণা কেন্দ্র, তার সংক্ষিপ্ত নাম হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে, এটার সদর দপ্তর হচ্ছে কোথায়? জয়দেবপুর গাজীপুর। আর একটা আছে ইরি, IRRI, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটার সদর দপ্তর ম্যানিলা, ফিলিপাইন। ফিলিপাইন, বুঝলাম, এইবারে কট খাইছে সবাই। ঠিক আছে, ফিলিপাইনের রাজধানী নাম হচ্ছে ম্যানিলা। ওই ম্যানিলায় আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র বা ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে প্রতিষ্ঠিত। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে শফিক তুহিন, হ্যাঁ ঠিক আছে। সেতু সরকার, আমাকে গাজীপুর। ওকে, ঠিক আছে। শাহাদত, হ্যাঁ ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। এখানে আর কাহিনী করবো না। এই তো 18 নম্বর তথ্য, বিগ ব্যাং তত্ত্বের জনক কে? বিগ ব্যাং তত্ত্বের জনক কে? ঠিক আছে, বিগ ব্যাং তত্ত্বের জনক কে? দ্রুত আনসার করেন তো ভাই,
দ্রুত আনসার করেন, দ্রুত দ্রুত আনসার করেন। রাজিয়া সুলতানা, হ্যাঁ কট তো খাবেন, কট খাওয়া হচ্ছে কাজ। ওরে ভেজাল। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কট কট তো খাবেন, কিছু করার নাই। ভাই ওদের বলেন 30-এই হোক। আমার যদি 10টা প্রশ্ন দেন, আমি 10টা প্রশ্নে 4 ঘন্টা ক্লাস নেব। স্যার সবার কমেন্ট ভয়ে আমি ডিলিট করেছি। গুড। এ দ্রুত আনসার করেন। বিগ ব্যাং তত্ত্বের স্টিফেন হকিংস, থ্যাংক ইউ। সাব্বির আহমেদ, থ্যাংক ইউ। হ্যাঁ, সেতু সরকার, ওকে। এই নাসিয়া সুলতানা, দ্রুত আনসার করো। ফারহানা আহমেদ মুক্তা, শফিক তুহিন, স্টিফেন হকিং, রেজওয়ান আলী, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, তানা ইসলাম, শানজু তালুকদার, গোলাম রাব্বানি, প্রথমবার কট, থ্যাংক ইউ। সফিন, সাফিউন নাহার, ওকে। আমি অ্যান্সার বলে দিচ্ছি এখন। সঠিক অ্যান্সার হবে হচ্ছে, সঠিক অ্যান্সার হবে হচ্ছে জি ল্যামেটর। এই জি ল্যামেটর বেলজিয়ামের বিজ্ঞানী, ঠিক আছে? বেলজিয়ামের একজন বিজ্ঞানী, বেলজিয়ামের একজন বিজ্ঞানী, তিনি কি করেছিলেন? তিনি এই যে দেখেন বিগ ব্যাং তত্ত্বের ধারণা দিয়েছিলেন, ঠিক আছে? বিগ ব্যাং তত্ত্বের ধারণা দিয়েছিলেন, তাকে বলা হয় বিগ ব্যাং তত্ত্বের জনক। কিন্তু এই যে স্টিফেন হকিংস, তাকে বলা হয় আধুনিক বিগ ব্যাং তত্ত্বের জনক। আধুনিক বিগ ব্যাং তত্ত্বের জনক, তাকে বলা হয় আধুনিক বিগ ব্যাং তত্ত্বের জনক, তাকে বলা হয় আধুনিক বিগ ব্যাং তত্ত্বের জনক, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, বোঝা গেছে। এই যে স্টিফেন হকিং যারা দিয়েছেন তাদেরটা হবে না। তাকে আধুনিক বিগ ব্যাং তত্ত্বের বা থিওরি অফ হচ্ছে মডার্ন হচ্ছে বিগ ব্যাং থিওরি বলা হয়। মডার্ন বিগ ব্যাং থিওরির জনক হচ্ছে স্টিফেন হকিংস। কিন্তু বিগ ব্যাং থিওরির জনক বা বিগ ব্যাং তত্ত্বের জনক হচ্ছে বেলজিয়ামের বিজ্ঞানী জি ল্যামেটার। আর স্টিফেন হকিংস তো যুক্তরাজ্যের। স্টিফেন হকিংস কিন্তু হচ্ছে যুক্তরাজ্যের, ঠিক আছে? বোঝা গেছে? বোঝা গেছে এইবারে? হ্যাঁ, যারা কট খাইছে তাদের জন্য শুভকামনা, নেক্সট টাইম আর ভুল হবে না। বোঝা গেছে? তাহলে আধুনিক বিগ ব্যাং তত্ত্বের জনক হচ্ছে স্টিফেন হকিংস, কিন্তু বিগ ব্যাং তত্ত্বের জনক হচ্ছে জি ল্যামেটর, ঠিক আছে? যে পৃথিবী একটা বিস্ফোরকের মাধ্যমে সৃষ্টি হয়েছে, অর্থাৎ একটা উত্তপ্ত মানে গলিত পিণ্ড থেকে কিন্তু হচ্ছে পৃথিবীর কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে? কট খেলাম, হ্যাঁ কট খাওয়া ভালো। হ্যাঁ ফিজিক্সে পড়ছেন হকিংস, না হবে না। ওকে ঠিক আছে, নাদিম মাহমুদ, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। 19 নম্বর প্রশ্ন, বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? দ্রুত আনসার করেন। বেঙ্গল প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয়েছিল? কটার কট, হেস। হ্যাঁ ঠিক আছে, দ্রুত আনসার করেন, দ্রুত। আচ্ছা, অনেকে সঠিক অ্যান্সার করছেন, অনেকে সঠিক অ্যান্সার করছেন হচ্ছে 1923, ঠিক আছে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হ্যাঁ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস তিনি কি করেছিলেন 1923 সালে হিন্দু এবং মুসলমানদের একত্রিত করতে, ঠিক আছে? হিন্দু এবং মুসলমানদের একত্রিত করতে যে চুক্তিটা স্বাক্ষর করেছিলেন ওইটাকে বলা হচ্ছে বেঙ্গল প্যাক্ট, ঠিক আছে? এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস তার উপাধি ছিল দেশবন্ধু। তিনি কি করেছিলেন 1923 সালে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষর করেছিলেন, ঠিক আছে? বোঝা গেছে? ওকে। সর্বশেষ 20 নম্বর প্রশ্ন, খাজনা তত্ত্বের প্রবর্তক কে? দ্রুত আনসার করেন। খাজনা তত্ত্বের প্রবর্তক কে? দ্রুত আনসার করেন, দ্রুত। ঠিক আছে? হ্যাঁ কে আর সুজন, হ্যাঁ ইয়াসমিন আক্তার, এশা, আয়াত, আয়াত, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। আকলিমা সরকার, কট খেতে খেতে পেট ভরে গেছে, গুড। মাহিয়া মাহি,
আরে কেয়ার সুজন, ঠিক আছে, গুড। কুলসুম খানম, সানজিদা পুতুল, দ্রুত আনসার করেন। হ্যাঁ, করছে। জহিরুল ইসলাম, সেতু সরকার খ, জহিরুল বি বি বি, মেজবা হোসাইন, বাহ, সুন্দর সুন্দর। দেখি কারা কারা বাঁশ খায় এবারে। ফারহানা আহমেদ মুক্তা, শাহাদত, মাহিয়া মাহি, শফিক তুহিন, দেখি কারা বাঁশ খায় এবারে। এই যে অনেকে ভয় অ্যান্সারই করতেছে না। আচ্ছা, সঠিক অ্যান্সার হচ্ছে ডেভিড রিকার্ডো। তাকে বলা হয় খাজনা তত্ত্বের জনক বলা হয়, ঠিক আছে। কার্ল মার্কসকে সমাজতন্ত্রের জনক বলা হয়, সমাজতন্ত্রের জনক বলা হয়, ঠিক আছে, সমাজতন্ত্রের জনক বলা হয়। ওকে, জন লক আছে, ঠিক আছে, জন লক আধুনিক গণতন্ত্র, ঠিক আছে, জন স্টুয়ার্ট মিল আছে। বুঝা গেছে? ঠিক আছে, যাক, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই, আবারও নেক্সট ক্লাসে দেখা হবে। দোয়া চাই সবার, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।